নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহাষষ্ঠী। ২০২২ সালের শারদীয় দুর্গাপুজো এমনিতেই একটি কারণে বিশেষ। সেটা হচ্ছে এই যে আমরা এবছর দুর্গাপুজো উপলক্ষে হেরিটেজ তকমা পেয়েছি ইউনেস্কোর থেকে। এবং আমাদের প্রাণের দুর্গাপুজো, সাধের দুর্গাপুজো কোথায় এখন যেন বিশ্বজনীন। হ্যাঁ, বিশ্বজুড়ে বাঙালিরা যেখানে যেখানে ছিল দুর্গাপুজো তো সেখানে আগেই ছড়িয়ে পড়েছে, কিন্তু তাছাড়াও নতুন করে ইউনেস্কোর এই স্বীকৃতি যেন কোথাও আমাদের এই ইচ্ছেগুলোকে, আমাদের আশাগুলোকে, আমাদের ভরসাগুলোকে আরও বেশি বেশি করে উন্মাদনা জাগিয়ে তুলল। আমরা আজ ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট, শিলিগুড়ি চার্চ রোডে সেখানে উপস্থিত হয়েছি এই আড্ডা দেওয়ার জন্য, মহাষষ্ঠীর আড্ডা। এসকে লাইভের পর্দায় আপনারা আমাদের এই আড্ডা দেখছেন। এবং আমাদের এই যে মহাষষ্ঠী এবং আগামীতে আমরা যে আড্ডাগুলো মারব পুজোকে উপলক্ষে করে, এই পুরো আড্ডাটার স্পন্সর করছেন ওম কালেকশনস। তো আমরা ধীরে ধীরে আমাদের আড্ডায় যারা রয়েছে তাদের সঙ্গে পরিচিত হব, আমরা কি বিষয়ে আড্ডা দেব সেই বিষয়ে যাব। তার আগে আমরা বাঙালি মানেই বাংলা গান, বা আমরা ভারতীয় মানেই সবসময় সঙ্গীত এবং সংস্কৃতি অনুরাগী। তো আমরা একটা গানের মধ্য দিয়েই, আমাদের সৌভিক এবং বিশ্বজিৎ রয়েছে, আমরা একটা গানের মধ্য দিয়ে আমরা আজকের এপিসোড শুরু করি। যে আমাদের দুর্গা পুজো যেখান থেকে শুরু হয়, অর্থাৎ দুর্গা স্রোত, তার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। আমরা আজকে যাদের সঙ্গে এই মহাষষ্ঠীর আড্ডায় মিলিত হয়েছি এবং সবাই মিলে আড্ডা মারব, আমার ডান দিকে রয়েছেন অনামিকাজি, অনামিকা ভুজেল। উনি আমাদের এই এলাকার অর্গানিক ফার্মিং, জৈব পদ্ধতিতে চাষ, এবং কি করে আরও আরও অনেক বেশি মানুষ সেই চাষের পদ্ধতির সঙ্গে যুক্ত হতে পারেন এবং খুব সহজে সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার বাঁদিকে রয়েছেন ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাটের কর্ণধার এবং অন্যতম একজন শিক্ষিকা, শিক্ষানুরাগী, সমাজকর্মী, এবং আরও অনেক অনেক উপাধি রয়েছে তার জন্য, উপমা রয়েছে তার জন্য, সংযুক্তা বোস। সংযুক্তা বসুকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডায়, মহাষষ্ঠীর আড্ডায়। এবং আশিস অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। তিনিও একজন কৃষি অ্যাক্টিভিস্ট, বিশেষ করে জৈব কৃষির ক্ষেত্রে তারও ভূমিকা অনন্য। এবং শুধুমাত্রই শিলিগুড়ি বা তার আশপাশ অঞ্চল নয়, উত্তর দিনাজপুরেরও বিভিন্ন অংশে তার এই যে আন্দোলন, যে যে করে হোক না কেন মানুষ একটু ভালো থাক, একটু ভালো কিছু খাবারের দিকে নজর দিক, বিশেষ করে আমরা কৃষিজ যে সমস্ত উপাদান প্রত্যেকদিন খাবারের মধ্যে নিয়ে আসি বা গ্রহণ করি, সেই বিষয়ে আশিসদার সবসময় একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা পুজোর আড্ডা যেহেতু, আমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া নিয়ে কথা বলবোই, এবং সেই খাওয়া দাওয়া কী করে আর একটু ভালো হতে পারে সেই নিয়েও কথা বলবো। কিন্তু শিলিগুড়ির এখনকার পুজো, মানে আমরা ২০২২ সালে যে পুজো উদযাপন করব, বা গত ১০, ১৫, ২০ বছর ধরে শিলিগুড়িতে যে থিম পুজো একটা বিষয় শুরু হয়েছে, সেটা ভালো কি খারাপ সেটা বড় কথা নয়, কিন্তু তার আগেও শিলিগুড়ি তার নিজস্ব পুজোর একটা ঐতিহ্যকে বরাবর বজায় রেখেছে। এবং এখনও বহু পুজো মণ্ডপে গেলে দেখা যায় যে তারা থিম পুজো থেকে শতহাত দূরে, কিন্তু তবুও
সেই সমস্ত লৌকিক আচার যা পুজোর সঙ্গে যুক্ত, সে সমস্ত আম, ঐতিহ্যশালী যে সমস্ত আচার অনুষ্ঠান সেগুলোর সঙ্গে তারা যুক্ত রয়েছেন এবং খুব সুন্দর করে খুব কাছাকাছি আমরা আজ এখানে বসে আড্ডা দিচ্ছি, তার কাছাকাছি দুটো পুজো, আমাদের মহানন্দা স্পোর্টিং ক্লাবের পুজো, আমাদের উম, মিত্র সম্মিলনীর যে পুজো, এই পুজোগুলোর মধ্যে আমরা এখনও সেই বিষয়গুলো দেখতে পারি। তো একটু সংযুক্তা দিয়ে তোমার কাছ থেকে শুনবো যে এই পুজোর যে ধারাগুলো এবং তার মধ্যে একদম বাঙালিয়ানা 100 ভাগ যুক্ত রয়েছে এরকম একটা। হ্যাঁ বিশ্বজিৎ, আমরা বঙ্গের বাঙালি হই বা বিশ্বের বাঙালি, তো আমরা বাঙালিরা সারা বছর ধরে যদি কোনো একটি অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি সেটা তো অবশ্যই দুর্গাপুজো। সারা বছর ধরে যে কোনো বাঙালি কিন্তু এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে। আর এবার আমাদের দুর্গাপুজো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, সেটা তো একটা আলাদা ভালো লাগার জায়গা। আমি যেমন পশ্চিমবঙ্গেই থাকে, শিলিগুড়ি একটা ছোট্ট শহর ছিল, এখন সে আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমার এই গত কয়েক বছরই দেখা দুর্গাপুজো আজকে যখন সেটা হেরিটেজ তকমা পেয়েছে, তখন আমি চিন্তা করছি যে আমাদের পুজোটা কি করে আজকের রূপ পেল। কিন্তু ছোটবেলার সেই পুজোটা কিন্তু একটা আলাদা আনন্দ, যখনই আমরা চিন্তা করি প্রত্যেকের জীবনেই প্রত্যেকের কাছেই ছোটবেলার দুর্গাপুজোটা কিন্তু একটা আলাদা আনন্দের জায়গা, আবেগের জায়গা। শিলিগুড়িতেই যেমন আমি চার্চ রোডে আছি, আর চার্চ রোডের পাশেই কিন্তু 4-5টা পুজো দুর্গাপুজো হতো তখন, যেটা সারা শহরবাসীর কাছে একটা মেন অ্যাট্রাকশন ছিল। মহানন্দা ক্লাব, স্বস্তিকা, কিশোর সংঘ আর মিত্র সম্মিলনী, জাতীয় যুব সংঘ। জাতীয় যুব সংঘ। সারা শিলিগুড়ির মানুষ কিন্তু ওই 4 দিনে মানুষের ঢল এই 5টা পুজো প্যান্ডেলকে ঘিরে। মানে এয়ারভিউ মোড়, ভেনাস মোড় এবং পানি ট্যাঙ্কি মোড়, এই একদম, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এখানেই কিন্তু ঘুরতো ঠিক। পুরো শিলিগুড়ি। যেমন মহানন্দা ক্লাবের পুজোই বলছি, এখন তো আস্তে আস্তে থিম পুজোর দিকে এগোচ্ছে, কিন্তু তখন কিন্তু সাবেকি পুজো হতো একদম। বড় সাদা প্যান্ডেল, একচালার প্রতিমা, এবং ক্লাবের মেম্বাররা সবাই সাদা ধুতি পাঞ্জাবি বা কুর্তা পাজামা পরে, মহিলারা লাল পেরে শাড়ি পরে সবাই যেত। যেটা একটা আমার মনে হয় একটা পয়েন্ট মিসিং এখন। তখন কিন্তু দুর্গাপুজো মানে সবকটা প্যান্ডেলের মধ্যে একটা লড়াই হতো, সেটা হচ্ছে ঢাকের লড়াই। কে ঠিক। কত সুন্দর করে ঢাকিয়েদের সাজিয়ে আনলো, কার প্যান্ডেলে 20 জন ঢাকে বাজালো, বা কার প্যান্ডেলে 50 জন কত ঢাকিয়ে, সংখ্যক ঢাকি। কত সংখ্যক ঢাকি ঢাকি বাজাচ্ছে এবং তারা কি রিদিমে বাজাচ্ছে, সেটা কিন্তু একটা সুন্দর প্রতিযোগিতামূলক মানে বন্ধুত্বপূর্ণ একদম প্রতিযোগিতামূলক একদম। একটা ব্যাপার থাকতো। এবং আমরা যারা দর্শনার্থী ছিলাম তখন, তখন কিন্তু আমাদের ঢাক বাজছে এবং ঢাকের আওয়াজটা শুনছি, সেটা কিন্তু একটা বিশাল অ্যাট্রাকশন ছিল। ঠিক, মানে আমার পুজো সবার সেরা বা আমার পাড়া সবার সেরা, হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো একটা কাজ করতো। এবং তুমি যেটা বললে যে লাল, সেটা মেয়েদের শাড়িতেই মানে পোশাকের মধ্যে সেই ব্যাপারটা একই রকমভাবে। अनामिका जी आपके पास जाएंगे। सिर्फ बंगाली नहीं, नेपाली कम्युनिटीज़ भी दुर्गा पूजा के साथ बहुत पहले से जुड़े हुए हैं। मैं एकदम प्योर दुर्गा पूजा की बात कर रहा हूँ, क्योंकि अदर देन बंगालीज नवरात्रि मनाते हैं, दुर्गा के दूसरे जो रूप्स हैं उनको भी वो पूजा करते हैं, लेकिन बंगाली और नेपाली कल्चर में एकदम वो दशभुजा दुर्गा जो है उनका ही पूजा होता है, वो बिल्कुल। होता है। तो नेपाली कल्चर में ये कैसे अडप्ट हुआ कि दुर्गा पूजा ऐसे करना है, और आपका क्या मतलब इसके साथ आप तक आप कैसे जुड़ी हुई थी, या जुड़ा आपका जो मेमोरीज वगैरह है वो थोड़ा शेयर कीजिए। जी बिल्कुल। जैसे आपने बोला कि दुर्गा पूजा ये हम लोग बचपन से देखते आ रहे हैं कि ये हम लोगों का एक एक बड़ा फेस्टिवल है। वी लुक फॉरवर्ड टू इट, क्योंकि क्या होता है कि बहुत सारे लोग बाहर में होते हैं, बाहर पढ़ाई करने जाते हैं, काम करने जाते हैं, और ये एक मोमेंट होता है कि जब सारा फैमिली मेम्बर्स एक साथ जुट के आके पूजा करते हैं, मिलना होता है। मेन पूजा तो दुर्गा माँ का पूजा तो होता है हम लोगों का, जो सप्तमी जो फुलपाती होता है, फुलपाती से मेन फेस्टिवल शुरू हो जाता है। नवरात्रि का लोग बहुत सारे लोग पूजा करके व्रत वगैरह भी रखते हैं, ये सब पूजा होता है घर घर में होता है। उससे क्या होता है
है कि मेन सब लोग जो बाहर में हैं सब फुलपाती के दिन से घर में आना चालू हो जाता है। एक तो मेन सारा लोग अपना छुट्टी बचा कर रखते हैं ताकि फैमिली मेम्बर्स एकजुट हो सेलिब्रेट कर सके। एक फेस्टिव मोड आ जाता है जहाँ पर सबका मिलना, बड़ों से लेकर आशीर्वाद लेना। और हम लोग का दशमी के दिन में क्या होता है कि टीका होता है, जो चावल का टीका लगाते हैं हम लोग, वो मेन फेस्टिवल है। बड़ों से हम लोग आशीर्वाद लेते हैं। और जैसे मैम ने अभी बोला कि लाइक कुछ कुछ चीज़ मिस है। जब हम लोग बचपन में थे तो हम लोग का गांव में मेला जैसे लगता था, बड़ा बड़ा बैम्बू से लेकर वो पिंग वगैरह, पिंग बोलते हैं ना, लिंगे पिंग, वो सब बनाते थे। अभी धीरे धीरे वो सब छूटता जा रहा है, तो वो सब अगर वापस आ गया तो वो बचपन का मज़ा फिर से वापस आ जाएगा। और फुलपाती के दिन में हम लोगों का क्या होता है कि फुलपाती मतलब फ्लावर्स और ये जो ग्रीन पत्ते उनको लाकर घर में 9 डिफरेंट किस्म का फूल और पत्ते लाकर घर में देवी का पूजा करना, ऑस्पिशियस टू ब्रिंग हेल्थ, वेल्थ एंड प्रॉस्पेरिटी, तीनों चीज़ में ध्यान में रख के। और हम लोग जो भी पूजा करते हैं उसमें वही है कि गेट टुगेदर का और बड़ों से मिलना, फैमिली मेम्बर जो भी बाहर में कई जगह पर एकदम बिछड़ के रहते हैं, क्योंकि अभी का सिचुएशन ऐसा है कि न्यूक्लियर फैमिलीज हो गया है प्राय सबका। तो एक मौका रहता है कि जो वी लुक फॉरवर्ड टू मीट एवरीवन, सारा लोग सब मिलके सेलिब्रेट करते हैं। জি বিলকুল। অনামিকাজির কথা থেকে যেটা উঠে আসলো বেসিক্যালি, পুজো মানে কিন্তু শুধুমাত্রই ওই 4 দিনের পুজো বা 5 দিনের পুজো নয়, তার সঙ্গে সঙ্গে একটা মিলন উৎসব। এবং বিশেষ করে বাড়ির বা পরিবারের যারা বাইরে বাইরে থাকেন, পুজোকে কেন্দ্র করে তারা আসবে এবং সবাই মিলে একটা গেট টুগেদার। এবং হ্যাঁ এই বিশ্বজিৎ, যেটা অনামিকাজি বললেন ফুলপাতি উৎসব হ্যাঁ। সপ্তমী, আমার যেটা মনে হয় তখন শিলিগুড়ির তো চেহারাটা অন্যরকম ছিল। এত বড় বড় বিল্ডিংও ছিল না, সব বাড়িতে অনেক জমি ছিল, সেখানে ফুল গাছ ছিল। সেই সময় মানে শরৎটা পড়ছে সেই সময় যখন আমরা স্কুলে যেতাম বা আমরা কোথাও যেতাম কারোর বাড়িতে, তখন রাত্রিবেলা কিন্তু প্রায় প্রত্যেক রাস্তা দিয়েই আমরা শিউলি ফুলের গন্ধ পেতাম, ঠিক এবং তাতেই আমরা বুঝতাম কিন্তু দুর্গাপুজো আসছে। শিউলি ফুলের গাছ কিন্তু আমাদের হিলকাট রোডের ওপরেও ছিল, বিশাল বড় বড় দুটো গাছ ছিল শিউলি ফুলের। আমি জানি না এখন আছে কিনা, আমাদের এই মিত্র সম্মেলনী যেই জায়গাটায় বাঁদিকে গলিতে, ওইখানটাতেই কিন্তু 2-3টে শিউলি ফুলের গাছ ছিল এবং গাছ দুটোতে প্রচুর ফুল হতো। তো সেই সময় মানে হিলকাট রোড দিয়েও যখন আমরা হেঁটে যেতাম, সেই শিউলি ফুলের গন্ধটা কিন্তু আমরা পেতাম। যেটা একইভাবে কিন্তু মহানন্দা পাড়াতেও তাই, বাটার পাস দিয়ে ঢুকলে পরে মহানন্দা পাড়াতেও তাই। আর আমার বাড়িতেই একটা বিশাল বড় গাছ ছিল। এই ছোট ছোট জিনিসগুলো আজকে হেরিটেজ হয়ে গেছে দুর্গাপুজো, কিন্তু আমাদের শহরের দুর্গাপুজোর থেকে কিন্তু এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আমরা অনেকটাই হারাতে বসেছি। মিশে গেছে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করলে কিন্তু আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারি। ঠিক আমার মনে পড়ে যে ওই আগে তো ওই ব্যাপারটা খুব ছিল যে গাড়ি ঘোড়া সেইভাবে ছিল না, হেঁটে হেঁটে হ্যাঁ, পুজো হ্যাঁ। দেখা। এবং ওই স্বস্তিকাতে আস্তে আস্তে একটা ভোরবেলা একটা ব্যাপার চলে আসছে। একদম আর ওই ভোরবেলা মানেই হচ্ছে শিউলি ফুলগুলো এবার ফুটবে। ঝরে ঝরে পড়ছে। পড়ছে। এবং ওই বাটার পাশে গলি দিয়ে স্বস্তিকার পুজো দেখতে যাওয়া, স্বস্তিকার পুজো এখন যে মাঠটার মধ্যে সেখানে হতো না, আরেকটুখানি আগে একটা হ্যাঁ, জায়গা, হ্যাঁ, সেখানে বিরাট বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, ওইখানটায় পুজোটা হতো। ওই কিরণচন্দ্র টি স্টেটের সুরমা নিবাসের ঠিক ঠিক পাশের পাশে জমি। ওদের হ্যাঁ, যে বাড়ি তার ঠিক হ্যাঁ, পাশে যে পাশের জমিটা, জমি। সেই জমিটাতে হতো। এবং ওইটুকু বাটার থেকে ওইটুকু যাওয়া এবং আবার বাটাতে মানে মেন রোডে ফিরে আসা, পুরোটাই শিউলির গন্ধ শুনতে শুনতে পুজোটা দেখতে যাওয়া এবং আবার শিউলির গন্ধ শুনতে শুনতে পুজোটা দেখে আবার একদম। মেন রোডে ফিরে আসা। এই যে জায়গাটা, এগুলো তো সত্যিকারের মানে হেরিটেজ তকমা পাওয়ার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু কোথাও আমাদের মাথায় রাখা দরকার যে একদম। যেই কারণের উপরে ভিত্তি করে হেরিটেজটা হয়েছে, তার প্রত্যেকটি জিনিস যেন ঐতিহ্যের সমস্তগুলো জিনিসকে যেন আমরা রক্ষা করতে পারি। এবার এর সঙ্গে একই জিনিস চলে আসে যে গান, মানে পুজো উৎসব এবং তার সঙ্গে গান। এবং আমি পাহাড়ের ক্ষেত্রেও আমি দেখেছি যে একমাত্র পুজোকে কেন্দ্র করেই কিন্তু পুজো এবং দিওয়ালি, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডেই কিন্তু পাহাড়ও একই অবস্থা। পাহাড়ের যে পাহাড়ি মাদল বা ঢোলটা, সেটা কিন্তু এই সময়টাতেই বের হয়। বাকি সময়টা কিন্তু আমরা স্পিকারে বা লাউড স্পিকারে ওয়েস্টার্ন গান শুনতে হয়তো অভ্যস্ত, কিন্তু একদম নিজের রুটকে মনে পড়া এবং এই দাসাইয়ের গান থেকে শুরু করে ধাউসি পর্যন্ত এই যে পুরো যে সময়টা এবং এই যে মাদল বাজা বা এই বিষয়গুলো, বাংলা গানের কিন্তু এটা দারুণ রকমের একটা ঐতিহ্য রয়েছে। এবং কোথাও নিশ্চয়ই আমি নিজেও পড়ে দেখে যে হেরিটেজ পাওয়ার ক্ষেত্রে কী কী ক্লজগুলো ছিল, তার মধ্যে একটা ক্লজ নিশ্চয়ই হওয়া উচিত যে দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে গান রিলিজ হওয়া এবং একটা বড় সময় ধরে
মানুষ সমস্ত অপেক্ষাই করে থাকতো সেই গানগুলোর জন্য মানে এবং প্লেব্যাক সিঙ্গাররা যারা হয়তো ছায়াছবিতে গান করে প্রচণ্ড পরিমাণে হিট, তা সত্ত্বেও পুজোর সময় তাদের একটা অ্যালবাম বের হচ্ছে। সেইটার কি অবস্থা, এটা যদি একটুখানি তুমি শেয়ার করো সবই। এখন নতুন গান তৈরি হচ্ছে, এখন তো আর সেই রকম এলপি কিংবা অ্যালবাম তো নেই। তো এখন সিগন্যালসের যুগ, একটা একটা করে গান রিলিজ হচ্ছে, সেটা ইউটিউবে হচ্ছে। এবং আগে যেটা ছিল যে সেই দিন আজকের মধ্যে তফাৎ এটাই যে আগে আমরা সিডিগুলো কিনে নিয়ে শুনতাম, এখন আমরা ইউটিউবে থেকে শুনতে পাচ্ছি। এবং আমাদের এখন কালেকশনটা অনেক বড় হয়ে গেছে। আগে হয়তো একটা সিডি কিনে নিয়ে ওটা শুনতাম, তারপর বন্ধুর সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়ে আরেকটা শুনতাম। একই রকমভাবে সাহিত্যের বইগুলো যেই রকমভাবে ম্যাগাজিনগুলো বেরোতো, আমরা একটা কিনলাম, অন্য একজন বন্ধু আরেকটা কিনলো, এক্সচেঞ্জ করে নিয়ে গোটা পুজোটা কাটতো, তেমনই। কিন্তু এখন ইউটিউবে রিলিজ হওয়ার কারণে আমাদের অনেক ধরনের নানা ধরনের মিউজিক আমাদের হাতের মুঠোয় চলে এসছে। এবং এটা ইজিও হয়েছে আমাদের মতো শিল্পীদের জন্য, যারা গান তৈরি করি, তারা খুব ইজিলি গান তৈরি করে নিয়ে সেটা মানুষকে শোনাতে পারছি ইউটিউবে আপলোড করে নিয়ে, সেটা পুজোর গানই হোক কিংবা অন্য গানও হোক। পুজোকে কেন্দ্র করে তো সবসময় একটা গানের উন্মাদনা থাকেই। এবং কিছু কিছু গায়কের গান মানে সেইগুলো শুনলে পরেই হয়তো মানে মনে হয় যে পুজো চলে আসছে, সারাক্ষণ ফোন যেই রকমভাবে মাইকে বাজতে থাকে। এবং একই রকমভাবে কালী পুজোতেও তাই হয়, শ্যামার সঙ্গে শুনলেই আমাদের মনে হয় গানটা কোথাও গিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে একটা কোথাও গিয়ে যেন একটা মানে রিফ্লেকশন একটা যে এই গানটা এই ধরনের একটা কালচারাল ইভেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো গান সবসময় কোথাও গিয়ে আমাদের সঙ্গে যুক্ত আর কি। এবং প্রতিদিনই হয়তো সেলিব্রেট করি আমরা জীবনকে গানের দ্বারা। ঠিক, একটা গান শুনি তাহলে আমরা। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে, ওই আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। একদমই উৎসবকে কেন্দ্র করে আমরা সবসময় ভাবতে থাকি, সারা বছর ধরে এই অপেক্ষাই করে থাকি যে আমাদের যে সমস্ত মনের মানুষেরা কাজের তাগিদে পেশার তাগিদে বিদেশ বিভুঁয়ে ছড়িয়ে রয়েছেন, পূজাকে কেন্দ্র করেই তারা আবার ফিরে আসবেন এবং আমাদের একটা ভালো গেট টুগেদার হবে, সবসময় আমরা আশা করি। আর পুজো মানেই কিন্তু গান, পুজো মানেই কিন্তু আড্ডা, আর পুজো মানেই কিন্তু পেট পুড়ে খাওয়া দাওয়া। এবং সারা বছর ধরে অনেক রান্নাই যেটা হয় না, पूजा के वक्त हम उसको ज़्यादा मतलब वो प्रिपरेशंस वगैरह करते हैं, हाँ बनाते हैं, ध्यान देते हैं। घर में कोई सीनियर्स हो तो उनको पूछते हैं कि पूजा में और क्या क्या नया खाना बनाया जाए, डिशेस क्या बनाया जाए।
কিন্তু একই সঙ্গে খাওয়ার তো খাচ্ছি আমরা, আমরা কি শরীরের প্রতি খেয়াল রাখছি? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই শরীরের প্রতি খেয়াল রাখার বিষয়টা কি, যে আমরা প্রত্যেকদিন যেই শাক সবজি থেকে শুরু করে কৃষিজাত দ্রব্য বাজার থেকে কিনছি, কিনে এনে আমাদের বিভিন্ন খাবারের মধ্যে সেগুলো ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগছে, কাজ করছে, সেটা কতটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ঠিক বা ঠিক নয়, সেই ব্যাপারে হয়তো বহু মানুষ সচেতন, কিন্তু এখনও অনেক মানুষ সচেতন নয়। এবং এই সচেতনতাটা এমন একটা বিষয় যে আমরা আহ, এটা সাইলেন্ট কিলার আসলে। এর মধ্যে যে পেস্টিসাইডগুলো বিভিন্ন রকমের ব্যবহার করা হয়, জ্বর সর্দি কাশির মতো নয় যে আজকে ঠান্ডা লাগলো কাল সকালে জ্বর সর্দি কাশি হয়ে গেল। তো এইগুলোর থেকে দূরে রাখা, দূরে থাকা, এবং আস্তে আস্তে আমাদের যে খাদ্যাভ্যাস তার মধ্যে এই জৈব সার দিয়ে চাষ করা যে সমস্ত খাবার সেগুলোকে তার মধ্যে ইনভলভ করানো, এবং যাতে করে আমাদের আগামীটা আরেকটু সুস্থ সবল হয় সেই দিকে নজর দেওয়া। সেই ক্ষেত্রে আমি প্রথমে পরিচয় করেছিলাম যে অনামিকা দি এবং আশিস দা এনারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন, এবং এই সমস্ত কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য সংযুক্তাদির মতন মানুষের অনেক এর মধ্যে তাদের প্রভাব রয়েছে, তাদের ইচ্ছে রয়েছে। তো আশিসদার কাছে যাবো এবার সরাসরি। আশিসদা, যেহেতু আপনি গ্রামে গঞ্জে এই ফার্মিংয়ের বিষয়গুলোর সঙ্গে যুক্ত, এবং আপনি নিজেও একটি সোসাইটি সেটা পরিচালনা করেন, উৎসাহ দেন, ট্রেনিং দেন, তো এই বিষয় নিয়ে যদি একটু আমাদের আপনি আলোকপাত করেন। মানে পুজোর আড্ডা তো চলবেই, তার সঙ্গে সঙ্গে কোথাও আমাদের স্বাস্থ্য সচেতন এবং প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে যদি এই সচেতনতা আমরা তৈরি করতে পারি। সকলকে পুজোর শুভেচ্ছা। তো একটু যদি পিছনের দিকে যাই, আমরা আজকে অর্গানিক জৈব এইসব ব্যাপার নিয়ে খুব আলোচনা করছি। আলোচনাটা আসার আগে আজ থেকে 50 বছর বা 60 বছর বা 100 বছর আগে কিন্তু এই ভাবনাটা ছিল না। তখন কিন্তু জৈবভাবেই চাষ হতো। তো এটা কেন এলো? আজকে যদি আরো পেছনে যাই, আমরা দেখেছি বঙ্কিমচন্দ্র যে আনন্দমঠ লিখেছেন, সেই আনন্দমঠে আমরা দেখতে পেয়েছি দুর্ভিক্ষটা কি জিনিস, কি করে দুর্ভিক্ষ হতে পারে এবং দুর্ভিক্ষ মানুষকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তো সেখানে আমরা একজন মনীষীর কথা বলতে পারি যিনি সবুজ বিপ্লবের জনক। যেভাবে আজকে যে সবুজ বিপ্লবটা এসছে, তিনি হচ্ছেন আর্নেস্ট নরম্যান বোরলাগ। তার যে তত্ত্ব, তিনি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, এই যে তত্ত্বটা আবিষ্কার করেছেন, তা থেকেই সবুজ বিপ্লবটা সম্ভব হয়েছে। এবং আমাদের ভারতবর্ষেও আমরা দেখেছি তারই তত্ত্বে অনুপ্রাণিত হয়ে এম.এস. স্বামীনাথন, তিনি আমাদের দেশে সবুজ বিপ্লব তৈরি করেছেন, সবুজ বিপ্লব এনেছেন। কিন্তু এই সবুজ বিপ্লব আনতে গিয়ে আমরা কি দেখলাম? যেখানে দেখলাম অতিমাত্রায় ফার্টিলাইজার ব্যবহার করা, অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করতে গিয়ে দেখেছি যে আজকে পাঞ্জাবে সবুজ বিপ্লব এসেছে, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ক্যান্সার রোগের প্রাদুর্ভাব কিন্তু সেখানে বেশি। আজকে যে এই যে জায়গাটা এসেছে, সেখানে কিন্তু আমাদের আজকে চিন্তা ভাবনার একটা বড় বিষয়। আমরা পুজোতে আজ থেকে, আমরা যখন ছোট ছিলাম 25 বছর 30 বছর আগে, আমাদের প্রত্যেকের বাড়িতে যে ঘরোয়া ভাবে যে জিনিসগুলো তৈরি হতো, তার যে স্বাদ, সেটা আস্তে আস্তে ক্রমশ সরে যাচ্ছে। বা আমাদের যে খাদ্যাভ্যাস, পুজোর সময়তে আমরা আজকে দেখতে পাই কি, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি গুলোতে রান্না বান্না প্রায় উঠেই গেছে, আমরা বাইরে খাই। কিন্তু সেটা যে আমরা কতটা ক্ষতিকারক বা ক্ষতি বহন করে আনছি, যে আগামী দিনের আমাদের ভবিষ্যৎটা কি হবে, সেটা কিন্তু একটা চিন্তার মুখে আমাদের কাছে, একটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। তাই আমরা চেষ্টা করছি যে নরম্যান বোরলাগের যে চিন্তা ভাবনা ছিল, যে তিনি মানুষের মুখে খাবার তুলে দেবেন, কিন্তু এটা চাননি যে বিষযুক্ত খাবার তুলে দেবেন। আমাদের লক্ষ্য হচ্ছে বিষমুক্ত খাদ্য চাই, দীর্ঘদিন বাঁচতে চাই, তাই বিষমুক্ত খাদ্য চাই। এই বিষমুক্ত খাদ্য তৈরি করতে গেলে আমাদের ঘর থেকে তৈরি করতে হবে। আমরা যে বার্তাটা কৃষকদের মধ্যে দিতে চাইছি, প্রথমে তারা কৃষকরা নিজেদেরটা, নিজের খাবারটা তৈরি করুক। ছোট, আমার দরকার নেই অনেক বড় জায়গা জুড়ে ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে প্রচুর পরিমাণে উৎপাদন করলাম,
উৎপাদন করে তারপরে সেটা পরিমাণে বেশি হলো, দাম পেলাম না কখনো। তো আমাদের চিন্তাধারা হচ্ছে আমার কৃষকরা, আমরা যে চাষটা করাবো কৃষকদের দিয়ে, অর্গানিক যে চাষ করেছে বিভিন্ন দেশি দেশি চাল। আজকে আমরা কালো নুনিয়া, আমাদের উত্তরবঙ্গের একটা ভালো ভ্যারাইটি। কালো নুনিয়া মানে পায়েস করতে হবে, কালো নুনিয়া চাল। তো আমরা দেখতে পাচ্ছি কালো নুনিয়া আজকে বাজারে কি হচ্ছে, যে এত পরিমাণে ভেজাল। কালো নুনিয়ার সাথে অন্যান্য অন্য ধান একই রকম দেখতে পাইলিং করে দিয়ে বাজারে বিক্রি হচ্ছে। সেই যে কালো নুনিয়ার যে আসল স্বাদ, সে স্বাদটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করছি কালো নুনিয়াটা চাষ করব, এবং কালো নুনিয়া আমার কৃষকরাই বাজারে নুনিয়া ধানটা বেচবে না, সেই ধানটা নিজেই তৈরি করবে, নিজেই চালটা তৈরি করবে, সেইটার আমরা মার্কেটিং করছি। এই যে চিন্তাধারা, আমার কৃষকরা ধান চাষ করবে। কৃষকের একটা কথা কি, যে কৃষক চাষ করে যে উৎপাদন করে সেটা যদি সরাসরি বিক্রি করে, তাও তাতে যে পয়সাটা আসে তার থেকে অনেক বেশি পয়সা আসবে কৃষক যদি ধানটা উৎপাদন করে সেখান থেকে চাল তৈরি করে। চাল তৈরি করলে একটা বেশি পয়সা আসবে। সেই চালটা থেকে যদি মুড়ি তৈরি করে, তাতে আরেকটু বেশি পয়সা আসবে। সেই মুড়িটা থেকে যদি মুড়ির মোয়া তৈরি করে, চাষির পরিবারের লোকেরা যদি সেই মুড়ি থেকে মুড়ির মোয়াটা তৈরি করে, তাহলে তার থেকে কিন্তু আরো একটা বেশি পয়সা আসবে। আমাদের চিন্তাধারা হচ্ছে আমরা অর্গানিক ভাবে চাষ করব এবং ছোট ছোট আমার লোকালি বাজারটা তৈরি করতে চাই। ঠিক, এই ছোট ছোট করে চাষ করা, লোকাল বাজার তৈরি করা এবং এই অর্গানিক খাওয়া, এবং প্রথম যে কথাটাই যে নিজের জন্য তৈরি করা আগে, তারপরে সেটা বিক্রির প্রশ্ন বা অন্যান্য বিষয় আসছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা এসকে লাইভের পর্দায় মহাষষ্ঠীর আড্ডাতে রয়েছি। আমরা আরেকটা গান শুনবো, গান শুনতে শুনতে আমরা একটা ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে আমরা পরবর্তী আড্ডাকে এগিয়ে নিয়ে যাব। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না গো বন্দের পিরিতির জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না গো বন্দের পিরিতির জ্বালা। যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেবানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আবার কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। क्या बात, क्या बात।
Tree Village Haat. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and U. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Haat. What others say about us always matter. Mango Tree Village Haat. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and U. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Haat. What others say about us always matter. বন্ধুরা, আমরা বিরতির পরে আবার ফিরে এলাম। আমরা এসকে লাইভের পর্দায় এবারের পুজো নিয়ে আড্ডা দিচ্ছি এবং এবারে আমাদের পুজো স্পেশাল পুজো, যেহেতু আমরা এবছর আমাদের পুজোকে হেরিটেজ তকমা আমরা পেয়েছি। আমরা আজকে মহাষষ্ঠী আড্ডায় উপস্থিত আছি ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট। এটা চার্চ রোড শিলিগুড়িতে, এবং এখানে এলে পরে আপনি নর্থ ইস্টের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেখানকার একদম নিজস্ব যে সমস্ত প্রোডাক্টসগুলো রয়েছে সেই সম্পর্কে আপনারা পরিচিতি পাবেন, কিনতে পারবেন, সংগ্রহে রাখতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই আড্ডা এবং আগামী যে আড্ডাগুলো, সমস্ত আড্ডাগুলো যারা স্পন্সর করছে তারা ওম কালেকশনস, তারা বিশ্বস্ত পোশাকের সম্ভার নিয়ে উপস্থিত রয়েছে শিলিগুড়িতে, এবং তারা ডোর টু ডোর ডেলিভারি, হোম ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার ব্যবস্থা তারা রেখেছেন। আমাদের আড্ডা আজকে আমাদের সঙ্গে যারা আড্ডা দিচ্ছেন উপস্থিত আছেন আশিস অধিকারী, সংযুক্তা বোস, অনামিকা ভুজেল এবং বিশ্বজিৎ সরকার ও সৌভিক ঘোষ। আমরা পাঁচজন অতিথিকে নিয়ে আমি বিশ্বজিৎ এসকে লাইভের পর্দায় আড্ডা দিচ্ছি, এবং আড্ডায় যে আমরা বিরতিতে গিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগেই যে অর্গানিক ফার্মিং, অর্থাৎ একটু ভালো যে খাবারের সন্ধান আমরা কি করে পেতে পারি সেই সম্পর্কে আশিসদা আমাদের ধারণা দিচ্ছিলেন। আমরা একটু সংযুক্তের দিকে দিয়ে আবার শুরু করব যে এই যে অর্গানিক খাবার তৈরি, সেই ক্ষেত্রে আশিসদা খুব বেশি করে জোর দিলেন যে কৃষক আগে নিজের জন্য তৈরি করুক, নিজের জায়গার থেকে শুরু হোক এই বিষয়টা, তারপরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা এটা প্রত্যেক দিনের যে খাদ্যের সংস্থান, বিশেষ করে কৃষিজাত দ্রব্য, আমাদের মেইন যে ফুড হ্যাবিটস তার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। 90% মনে হয় কৃষিজাত দ্রব্য আমরা কনজিউম করি প্রত্যেক দিন। সেটা তো অনেক পরিমাণে প্রয়োজন। তো সেটা কিভাবে সলভ হতে পারে বলে আপনি মনে করেন? বিশ্বজিৎ, আমরা তো শহরে থাকি, আলোচনাটাও শহরে বসেই হচ্ছে। তো এখানে আমার যেটা মনে হয়, একজন শহরবাসী হিসাবে সচেতনতা এবং প্র্যাকটিস, মানে অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিস, এই দুটো জিনিসকে কিন্তু একসাথে আমাদের নিয়ে যেতে হবে। অর্গানিক ফুড, জৈব খাবার যে আমাদের অনেক সুস্থ রাখে, সুস্থ জীবন দেয়, এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে আবার করে তৈরি করতে হবে। এবং সেটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করব, সেটা আমরা শহরেও কিন্তু শহরের মানুষরা এই জৈব খাদ্য তৈরি করতে পারি, এবং গ্রামেও যারা আছে সেটা আমরা গ্রামের মানুষ কিন্তু তৈরি করতে পারে। তো কিভাবে করতে পারি একজন শহরবাসী হিসাবে? আমাদের সারা বিশ্বের চাহিদা তো এখন বিপুল, সেই বিপুল চাহিদা যোগান তো হচ্ছে রাসায়নিক সার দিয়ে, কিন্তু সেখান থেকে আমরা কিভাবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে সেই জায়গায় পৌঁছাতে পারি সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার, এবং সেটা আমাদের করতে হবে। আমি একজন শহরবাসী হিসাবে যেটা চেষ্টা করি, এই সচেতনতাটা বৃদ্ধি যাতে হয় মানুষের মধ্যে, সেরকম আমরা ছোট ছোট ওয়ার্কশপ করে আমাদের শহরের বিভিন্ন জায়গায় সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি। এবং সেটা কিভাবে হবে
আমাদের সাথে অর্মাইকাজি আছেন, আশিস দা আছেন, ওনারা আমার থেকে অনেক ভালো বলতে পারেন। ठीक ठीक अनामिका जी आपके पास ही आएंगे। जैसे कि मैम ने अभी कहा कि अवेयरनेस बहुत ज़्यादा ज़रूरी है कि एक दिन में हम रिजल्ट नहीं पा सकते, लेकिन धीरे धीरे कैसे वो प्रैक्टिस वो हम स्टार्ट कर दे, ताकि हमारे जो फूड हैबिट्स है जिसमें 80% या 90% तक ही जो है वो एग्रीकल्चरल प्रोडक्ट है, तो उसमें ऑर्गेनिक ये कैसे हम कर सकते हैं। जी बिल्कुल, जैसे मैम ने बोला ये सब हैबिट है एक्चुअली, और ओवरनाइट होने वाला चीज़ नहीं। अभी हम लोगों को क्या है कि रेडी मिलने वाला चीज़ और रेडी होम डिलीवरी ये सब का आदत हो चुका है, लेकिन हर एक फैमिली अगर एफर्ट डाले, हैबिट चेंज करे, लिटिल हैबिट चेंज, जैसे कि इंट्रोड्यूस मोर होम कुक्ड फूड, जैसे कि घर में बनाते हैं खाना, लोग बच्चों को इन्वॉल्व करिए। आजकल हम लोग क्या देखते हैं कि ज़्यादातर पेरेंट्स बच्चों को लाइक अच्छा वो लोगों को काम नहीं करवाते, बट ऐसा नहीं है, उन लोगों को इन्वॉल्व कर रहे हैं। जैसे मील प्रिपरेशंस वगैरह, छोटे बच्चे लोग मील प्रिपरेशंस में इन्वॉल्व कर रहे हैं, उन लोगों को सिखाइए कैसे करके खाना बनाते हैं घर पे। और ज़्यादातर लोगों को हम लोगों को सुनने मिलेगा कि हम लोग तो फ्लैट में रहते हैं, कैसे करेंगे। लेकिन आप लोग फ्लैट में रहते हैं, एक सोसाइटी होता है, सोसाइटी में भी एक स्पेस होता है, आप लोगों का एक कम्युनिटी होता है, ग्रुप होता है, ग्रुप फॉर्म करिए। सोसाइटी के जितने छोटे एरियाज़ है वहाँ पर आप लोग फ्रूट ट्री प्लांटेशंस कर सकते हैं, छोटे छोटे हर्ब्स एंड वेजिटेबल्स, जैसे अभी लाइक डिटॉक्स के लिए लेमन ग्रास कहीं पर लगा दिया, मच्छर भी नहीं आएगा, आपको वहाँ से लेमन ग्रास भी मिल जाएगा। और कम्युनिटी ट्री प्लांटेशंस वगैरह कर सकते हैं, उसमें फोकस करिए कि ऐसे प्लांट्स लगाए जिससे आप लोगों को खाना भी मिले, राइट। गोवा ट्रीज वगैरह, रीजनल पपाया, ये सब लो मेंटेनेंस है, आप लोग एक बार लगाएंगे तो डेली उसको नहीं करना पड़ेगा, डेली मेंटेनेंस नहीं करना पड़ेगा। और फिर दूसरा क्या कर सकते हैं कि आप लोग सोसाइटीज़ में रहते हैं तो वेस्ट मैनेजमेंट, एक मैन्योर के लिए आप लोग क्या कर सकते हैं कि वो वहाँ पर वेट वेस्ट और ड्राई वेस्ट को सेग्रीगेट करिए। और आप लोगों को अगर किसी सोसाइटी में सेशंस वगैरह चाहिए तो यहाँ पर एक्ट का टीम वगैरह है, वो लोग जाकर आप लोगों को वेस्ट मैनेजमेंट का सेशन भी करा देंगे। तो वहाँ से आप लोगों को घर पर ही जो सामान है उससे आप लोग कैसे करके मैन्योर बना सकते हैं, सेम मैन्योर आप लोग अपने सोसाइटी में यूज़ कर सकते हैं। आप लोग ऑर्नामेंटल ट्रीज़ वगैरह तो लगाते हैं, लेकिन उसके साथ साथ क्या कर सकते हैं कि फ्रूट का ट्रीज़ वगैरह, वेजिटेबल्स वगैरह, छोटे छोटे जो जगह होते हैं उसको भी यूज़ कर सकते हैं। टेरेस स्पेस होता है, टेरेस फार्मिंग अच्छे से कर सकते हैं। और गांव में रहने वाले लोग तो ऑब्वियसली उन लोगों के पास तो स्पेस है, लेकिन हम लाइक मैं ग्राम में रहती हूँ, तो वहाँ पर लोगों का जो वो है कि अभी क्या है कि मॉडर्न लाइफस्टाइल के लिए अपना ज़मीन बिक्री कर देते हैं और बाइक गाड़ी घर वगैरह बनाते हैं। तो धीरे धीरे हम लोग को कॉन्शियसनेस उन लोगों को भी बिल्ड करना है कि यस दिस इज़ रॉन्ग। आप लोग क्या कर सकते हैं कि वही ज़मीन से आप लोग फार्मिंग कर सकते हैं, फार्मिंग करके और सेल करने के लिए बहुत सारी जगह है। अभी अभी ये पैंडेमिक की वजह से तो लोग और भी कॉन्शियस हो गए फूड हैबिट्स के बारे में। तो फूड हैबिट्स के बारे में कॉन्शियस हो गया है, तो ऐसा नहीं है कि आपको फूड बिक्री करने के लिए ज़्यादा दूर जाना भी नहीं पड़ेगा। और हम लोगों का ये संडे हाट एक ऐसा प्लेटफॉर्म है जो मॉडर्न केयरटेकर स्कूल के प्रीमाइसेस में एवरी वीक लगता है, वहाँ पर आप लोग आके इजीली सेल कर सकते हैं यहाँ से। और यहाँ पर आपको आने के लिए चार्जेस भी नहीं होता है, तो लाइक यहाँ पर आकर ऐसा नहीं कि आपको पैसा पे करके स्पेस मिलेगा, नहीं है। तो अगर चाहे तो हैबिट चेंज करने के लिए बहुत कुछ कर सकते हैं, बट इट हैज़ द विल हैज़ टू कम फ्रॉम सेल्फ। और बच्चों को इन्वॉल्व कर रहे हैं, पैकेट फूड्स कम दिलाइए उन लोगों को, घर में खाना पका कर खिलाइए। बोथ पेरेंट्स वर्किंग पेरेंट्स होता है घर पर, मुश्किल हो जाता है क्योंकि अभी लाइक हम लोगों को सडनली लाइफस्टाइल चेंज करने में मुश्किल होगा, लेकिन धीरे धीरे करेंगे तो एक हैबिट हो जाएगा, आदत हो जाएगा। इवनिंग का मील प्रिपरेशंस, मॉर्निंग में बच्चों को भी इन्वॉल्व कर रहे हैं, मील प्रिपरेशंस पहले कर दीजिए। प्लानिंग वीक का प्लानिंग संडे में बैठ कर लीजिए कि आप लोग हर सप्ताह में क्या क्या कौन सा दिन खाएंगे। तो वैसे करके प्रेप करेंगे तो आप भी टेंशन फ्री हो जाएंगे और अच्छा स्वस्थ खाना भी मिलेगा घर से। और ये मिसकंसेप्शन है कि ऑर्गेनिक फूड बहुत महंगा होता है, ये नहीं है एक्चुअली, ये माइंड ब्लॉक रहता है। ऑर्गेनिक फूड महंगा नहीं रहता है। और हम लोग जो संडे हाट में मैं देखती हूँ, समटाइम्स मैं बोलती हूँ लोगों को कि बाहर में तो इससे भी महंगा मिल रहा है, आपका प्राइस क्यों सस्ता है? तो बोलता है कि घर पर है बहुत, लाइक खाए सब लोग। तो ये मिसकंसेप्शन को हटाइए, ऑर्गेनिक फूड महंगा होता नहीं है, बट ईट हेल्दी, सब कोई हेल्दी खाइए, घर पे पका कर खाइए, कभी कभी इंडल्ज करिए बाहर के फूड में, लेकिन हैबिट को স্লোলি চেঞ্জ করিয়ে। ঠিক একদম, এটা একদমই ঠিক কথা যে আমরা যদি কোথাও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে বিষয়টাকে নিয়ে আসি যে আমরা কত টাকা খরচ করছি খাবারের পেছনে এবং সারা সপ্তাহ বা সারা মাস জুড়ে আমাদের যে খাদ্যাভ্যাস
তার সঙ্গে মিলিয়ে নিয়ে যদি ব্যাপারটাকে ভাবি, তাহলে হয়তো কোথাও আপাতভাবে যেটা মনে হয় যে খুব কস্টলি বা দামি, সেটা হয়তো নয়। তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। আশিসদার কাছ থেকে শুনবো এই ব্যাপারে আশিসদা কি ফিডব্যাক বা কি সলিউশন দিচ্ছেন। এবং সবসময় যে প্রশ্নটা আসে যে অর্গানিক খাবার কম পরিমাণে তৈরি হওয়া এবং জনসংখ্যা অনেক বেশি, এটা কিভাবে ফুলফিল করবে, সেই জায়গাটা তো আশিসদার কাছ থেকে শুনবো। তার আগে একটা গান আমরা শুনে নিই। এই গানটা আমারই তৈরি করা একটা গান। এটা ওই পাহাড়ে ঘুরতে ঘুরতে একটা গান তৈরি করা, মানে যা দেখেছি তাই চেষ্টা করেছি। চলো আজ একটা গল্প শুনি, যেখানে আছে পাহাড় আঁকা বাঁকা সরণি, কুয়াশায় ঢাকা কত স্মৃতি, ভেদ করে একটা ছেলে হেঁটে আসে একাকী। সেই ছেলেটার নাম তুমি জানো কি? নাম জেনে হবে কি, চলো একটা নাম দিয়ে দিই। সুমন কিংবা সাকিব হয়তো আর কি, কিংবা পিটার ল্যাচন, তার নাম চলো দিয়ে দিই। সে স্কুলে যায় না, পাহাড়ি রাস্তায় বেচে ভুট্টা, বড় গাড়ি থেকে বড় নোট পেলে চাইবে ছোট্টা। সে মায়ের সাথেই দোকান করে আর স্বপ্ন দেখে, কবে তাদের নিজের একটা বাড়ি হবে। সে সবটা দিয়ে জীবনকে ভালোবাসে, সে হাসি মুখে দুঃখ ভুলতে জানে। সে স্বপ্ন দেখে প্রতিদিন আর রাতে, সময় বদলাবে একদিন কারো জন্যে, সময় বদলাবে একদিন কারো জন্যে, সময় বদলাবে একদিন কারো জন্যে। ঠিক সময় বদলানোর কথাই আমরা আমাদের আলোচনার মধ্যেও বলার চেষ্টা করছি, যে আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করব এবং কীভাবে করতে পারি সে নিয়ে অনামিকা দিয়ে আমাদেরকে সাজেশন দিলেন যে কীভাবে হতে পারে। আশিস দা, আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, একটা কথা ঠিক যে আমরা যদি চাই যে রাতারাতি অর্গানিকে পৌঁছে যাব, আমরা সবাই অর্গানিক খেতে শুরু করব এবং কৃষকরাও অর্গানিক তৈরি করবে, সেটা কিন্তু সম্ভব নয়। আজকে অর্গানিক থেকে ইনঅর্গানিক আসতে 25 থেকে 30 বছর লেগেছে। সেইখানে আবার যদি সেই পুরনো জায়গায় জৈব চাষে ফিরতে চাই, 2-3 বছরে কিন্তু কখনোই সম্ভব নয়। তো ধীরে ধীরে এগোতে হবে। তো কৃষক যখন ফার্টিলাইজার দেয়, তা ধরে নিন 1 বিঘা জমিতে 100 কেজি আমার ফার্টিলাইজার লাগে, কেমিক্যাল ফার্টিলাইজার দিলাম। তাতে দেখা গেল কৃষক ভাবছে যে ফসলটা বেশ তো অনেকটাই হলো, তাহলে ফার্টিলাইজার দিলে ভালোই হয়। পরের বছরে 100 কেজির জায়গায় 120 কেজি দিচ্ছে, তার তাও ভালো হলো। এরপরে দিতে দিতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে যতটা না ফার্টিলাইজার দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ ফার্টিলাইজার দিয়ে ফেলছে। তাতে যতটা নিতে পারে গাছ, তার থেকে যদি আমি খাবার বেশি দেই, তার অবস্থা কি হবে? স্বাভাবিকভাবেই সেই গাছটা দুর্বল হবে। সেই গাছ যদি দুর্বল হয়, অটোমেটিক্যালি কীট পতঙ্গের আক্রমণও সেখানে বেশি হবে। তা কীট পতঙ্গের আক্রমণ বেশি হলে পরে নতুন নতুন কীট পতঙ্গ আসতে শুরু করবে, তখন আমাকে বেশি পরিমাণে পেস্টিসাইড ইউজ করতে হবে। এটাই স্বাভাবিক, এবং পেস্টিসাইডটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। তো আমরা চাই যে যেখানে যতটা পরিমাণ মাটির পরীক্ষার ভিত্তিতে, যে জায়গায় আমার যে নিউট্রিয়েন্টটা কম আছে সেই নিউট্রিয়েন্টটা দিতে হবে। আমি যদি আমার জমিতে যদি ওই ফসফেট বা জিঙ্ক বা বোরন না থাকে, আমি যদি বাইরে থেকে জৈব সার দেই, সেটা কিন্তু রাতারাতি হবে না। সেখানে আমাকে কিছু পরিমাণ জিঙ্ক, বোরন এগুলো দিতে হবে, এবং সেটা অর্গানিক করবার জন্য পারমিসেবল। হ্যাঁ, এটা এইভাবেই আমাকে এগোতে হবে আর কি। যতটা পরিমাণ ফার্টিলাইজার দরকার ততটা দিতে হবে, এবং আস্তে আস্তে
এবং ফার্টিলাইজার দিলে তার সাথে সাথে আমাকে জৈব জিনিসগুলো দিতে হবে। আমরা কি করেছি, আমরা কৃষকরা ওই জায়গাটা থেকে সরে যাচ্ছি, যে শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছি কিন্তু জৈব যে জিনিসটা সেটা কিন্তু দিচ্ছি না। যে এই এই জিনিসটাকে ভিত্তি করতে হবে, এই জায়গাটাকে আগে চুজ করতে হবে যে আমি ঠিক পরিমাণ খাবারটা গাছের দিচ্ছি কি। সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি আস্তে আস্তে আস্তে, প্রথমে এখন আমরা আগে কি করেছিলাম, কৃষকরা কি করেছিল, যে ফার্টিলাইজারের পরিমাণ বাড়াতে শুরু করেছিল, বাড়াতে বাড়াতে আজকে এই অবস্থায় পৌঁছেছে। আজকে এখন পিছনের দিকে সরতে গেলে আস্তে আস্তে ফার্টিলাইজারটাকে কমাতে হবে, জৈব সারের পরিমাণটা বাড়াতে হবে, এবং জৈব সারটা আমাদের নিজেদের মধ্যে যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল, গোয়াল ঘরের, রান্নাঘরের, আমরা শহরেও যেটা করতে পারি গ্রামীণ এলাকাতেও সেটা, সেই জায়গাটার উপরে বেশি পরিমাণে জোর দিতে হবে। সেইভাবে আমাদের নিজেদের যে ফার্টিলাইজারটা, জৈব সার, কেঁচো সার, এগুলোর আমরা যেটাকে খুব পরিমাণে উৎসাহ দিচ্ছি যে কেঁচো সারটা তার নিজের জমিতে তৈরি করে, এবং সেটা যদি নিজেদেরটা তৈরি করে তার যে ফার্টিলাইজারের যে খরচটা সেটা অনেক পরিমাণে কমে যাবে। ঠিক। একটা ধারণা কিন্তু আপনি বলেওছেন যে এবং আমাদের আলোচনার মধ্যে এটাও উঠে এসছে যে এই অনামিকাদি বলছিলেন যে অর্গানিক মানেই যে সেটা জিনিসের দামটা অনেক বেশি হবে তা কিন্তু না। অর্গানিক যদি আমরা সকলে আস্তে আস্তে ধীরে ধীরে করতে শুরু করি তাহলে কিন্তু অর্গানিক আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। আমাদের যে আর্থিক সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যেই কিন্তু আমরা তৈরি করতে পারবো। ঠিক, আসলে ওই অ্যাওয়ারনেসটার কোথাও মনে হয় এখনো পর্যন্ত খামতি রয়েছে, যে আমরা এখনো হয়তো বুঝতে পারছি না যে সবাই মিলে যদি বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে যায়, কেননা ওই প্রোডাকশন কম, জনসংখ্যা অনেক বেশি, কনজিউম করার লোক অনেক বেশি। এটার একটা বড় কারণটাই হয়তো যে বহুত কম লোক প্রোডাকশন के साथ जुड़े हुए हैं। এখন আমরা বিভিন্ন উপায়ে আমাদের ছাদ বারান্দায়, আমাদের ব্যালকনিতে, এবং অনামিকা যেটা বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গাতে যখন আমাদের ফ্ল্যাটগুলোর সোসাইটি তৈরি হয়, সেখানে যেমন দুর্গাপূজার জন্য আমরা একত্রিত হই, ক্রিসমাসের জন্য আমরা একত্রিত হই, ঠিক একই রকমভাবেই ওই কমিউনিটির মধ্যে যেটুকু জায়গা রয়েছে পার্ক বা অন্যান্য হিসেবে, যেখানে একটু মাটি এক জায়গায় করে চাষ করা সম্ভব, সেখানে যদি একই রকমভাবে আমরা যুক্ত হয়ে যাই তাহলে প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে যাবে একটু একটু করে, এবং তাহলে হয়তো অনেক বেশি সুবিধে হবে। এবং অবশ্যই প্রোডাকশন যখন অনেক বেশি হবে, যেভাবে কৃষকেরা অনেক ফসল ফলালে পরে তার দাম পায় না, মানে দামটা কমে আসে, ঠিক একই রকমভাবেই যখন অ্যাওয়ারনেসটা তৈরি হয়ে যায় যে প্রত্যেকটা মানুষকেই তার নিজের খাওয়ার বা পাশের জন্য খাবারটা তৈরি করবার ক্ষেত্রে অর্গানিক চাষ করতেই হবে, এবং সেটা একটা সুস্থ রাখার ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ। এবং হিসেবটা যে আমরা প্রচুর পরিমাণে পেস্টিসাইডস বা ফার্টিলাইজার এগুলো কনজিউম করার পরে একটা মানুষ তার 60 বা 65 বছর বয়সের জীবৎকাল পর্যন্ত একটা রাফলি যত পরিমাণ টাকা ওষুধের পেছনে বা বড় বড় নার্সিংহোমের পেছনে ঢালে, পুরোটা এক জায়গায় করলে পরে যেই জায়গাটা দাঁড়াবে, শুরুর থেকেই যদি অর্গানিক খাবারের প্র্যাকটিসটা হয়ে যায়, কোথাও হয়তো দেখা যাবে যে এই খরচটা এখন অনেক কম। বিশ্বজিৎ, এখানে মনে হয় আমাদের শহরে অ্যাওয়ারনেসটা তো বাড়াতে হবে। এখন শহরে হচ্ছে জমি কম, সেখানে কিন্তু শহরের যেসব স্কুলগুলো আছে তারা কিন্তু এটা একটা বার্ষিক অ্যাক্টিভিটি রাখতে পারে। ঠিক। কেন, সব স্কুলেই একটা বড় খেলার মাঠ আছে, বা কিছু জমি কিন্তু থাকে আনইউটিলাইজড, যেখানে কিছু হয়তো হচ্ছে না, সেখানে যদি প্রত্যেকটা স্কুল অল্প অল্প জমিতে এটা একটা বার্ষিক কর্মশালার মতো রাখলো, জৈব উপায়ে ওখানে প্রোডাকশন হবে। ঠিক। এই ব্যাপারটা যদি স্কুলগুলো বাচ্চাদের সামনে করতে পারে, এক বছর দেখছে বাচ্চা যে এখানে মাটি খুঁড়ে জৈব সার দিয়ে এইভাবে করে অল্প একটু প্রোডাকশন হচ্ছে, বাচ্চাদের মধ্যে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চাও জানবে ছোটবেলার থেকে যে আমি কি খাচ্ছি, আমার কি খাওয়া উচিত, আমার কি খাওয়া উচিত না। এই অ্যাওয়ারনেসটা কিন্তু স্কুলগুলো কিছুটা একদমই। আর মানে তুমি বলতে বলতে এটা মনে হলো যে এরকম যদি সত্যিকারই হয় যে প্রজেক্টের কাজের মধ্যে বিষয়টা হয়, এবং বছরে একবার বা দুবার যখন প্যারেন্ট টিচার্স মিটিং হচ্ছে, তখন স্কুলের তরফ থেকে ওই বাচ্চাদের হাতে তৈরি করা যদি ধনেপাতার একটা আঁটি বা লেমন গ্রাসের একটা আঁটি যদি গার্জিয়ানদের হাতে গিফট দেওয়া যায়, মানে বাচ্চারাই তাদের বাবা মায়েদের জন্য গিফট তৈরি করছে স্কুলে বসে বসে স্কুলের সময়ের মধ্যে, এটাও হয়তো কোথাও একটা অ্যাওয়ারনেসের দারুণ একটা জায়গা তৈরি হতে পারে। আমরা বন্ধুরা মহাষষ্ঠী আড্ডার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।
আমরা সপ্তমী অষ্টমী নবমী জুড়েও আড্ডা মারবো। মহালয়ার থেকে আমাদের যে আড্ডা শুরু হয়েছে সে আড্ডা চলবে। আমরা একদম শেষ দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আড্ডাতে অংশগ্রহণ করার জন্য। বিশেষ ধন্যবাদ সৌভিক এবং বিশ্বজিৎকে। ওদেরই একটা গানের মধ্য দিয়ে আমরা আজকের এই মহাষষ্ঠীর আড্ডা, যেটা এসকে লাইভের পর্দায় আমরা দেখছি, সেটা শেষ করব। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাই না যার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিনদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। জমিনদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিনদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায় না সই, চলি যে তার, আমি চলি যে তার মন জোগাইয়া রাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, আরে নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। এসকে লাইভের পর্দায় আমরা ওম কালেকশনসের সহযোগিতায় ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট এখানে যে মহাষষ্ঠীর আড্ডা, সেটা আজকের মতন এখানে শেষ করছি। আগামীকাল মহাসপ্তমীর আড্ডায় আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। পুজো খুব ভালো করে কাটুক, খুব ভালো করে কাটান। আরও একবার ধন্যবাদ আশিস দাকে, সংযুক্তা দিকে, অনামিকা দিকে, বিশ্বজিৎকে এবং সৌভিককে। আগামীকাল আবার সন্ধ্যাবেলার আড্ডায়, সব মহাসপ্তমীর আড্ডায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন।
Mango Tree Village Hut. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Hut. What others say about us always matter. Mango Tree Village Hut. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Hut. What others say about us always matter.